দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশ একটি রাজনৈতিকভাবে ক্রান্তিকাল অতিক্রম করছে। অনেক চ্যালেঞ্জ রয়েছে সামনে জাতীয় সংসদ নির্বাচন হবার কথা রয়েছে নতুন বছরের শুরুতেই। আর জুলাই গণহত্যার বিচার আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হচ্ছে এবং নির্বাচনী রাজনীতি এসব বিষয়ে আজ কথা বলবার জন্য স্টুডিওতে আমি দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সঙ্গে আজ রয়েছেন মাহবুব আজিজ, উপসম্পাদক দৈনিক সমকাল, এই সিনিয়র সাংবাদিক। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের দেশভাবনায়। আর একই সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী এবং রাজনীতির বিশ্লেষক। অনেকদিন পর আপনাকে পেয়েছি রাজ্জাকি ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি দেশভাবনায়। আপনাকে দিয়ে আসলে আলোচনা শুরু করতে চাই। কদিন আগেই আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের যে ক্রান্তিকাল, অর্থাৎ আমি বলছিলাম গত 1.5 বছর ধরে তো একটা সংকটময় পরিস্থিতির মধ্যে চলছে এই গণ বিপ্লব গণ অভ্যুত্থানের পরে। আমি একটু বিচারের স্বচ্ছতা নিয়ে একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। পলাতক আসামিদের, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের মামলার রায় হয়েছে অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া এবং মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আসলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এটি আসলে কতটা বৈধ বা আদৌ প্রশ্নবিদ্ধ কিনা, আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে এবং আমার অত্যন্ত প্রিয় একজন সহ-আলোচক আর আপনার এই দীপ্ত টিভির দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম। দেখেন, বিচার যদি আপনি বলেন একেবারে 100% নিখুঁত আন্তর্জাতিক মান আবার কি? আপনি প্রতিটা দেশে যান, সব দেশেই তার বিচার নিয়ে কথা আছে যে চূড়ান্ত সুন্দর বিচার হয়েছে কিনা। তারপরে যদি আপনি বলেন যে একেবারে সুন্দর একটা বিচার চাই, তাহলে সে আমার মতো সাধারণ মানুষ এটা করতে পারবে না। এর মানে এই না যে বিচারটাকে আমি নেগেটিভ বলছি, তাহলে মহান অলি আল্লাহ বসতে হবে এজলাসে। বাট আপনি যদি বাহ্যিক স্বাভাবিকভাবে চিন্তা করেন, তাইলে মনে করেন যে বাংলাদেশে বিচার, বহির্বিশ্বে বিচার যেখানেই যান প্রচুর পলাতক আসামি হয়। আপনি রাজনৈতিক, এটা তো হেভিওয়েট মামলা, আপনি ইন জেনারেল বহু আসামি পলাতক থাকে। আপনি আসামি যখন হবেন, এখানে হত্যা মামলার বিচার হচ্ছে। এখন একটা অন্য সাধারণ যে হত্যা মামলা, সেটাও হত্যা বিচারই হয়। সেখানেও যে সাক্ষ্য প্রমাণ লাগে, আইনের যেভাবে লাগে, এখানেও সে একই জিনিস লাগছে। দুইটা ভিন্ন আদালতে হচ্ছে, সেটা ভিন্ন চ্যাপ্টার। সুতরাং পলাতক একটা ফ্যাক্টর। আপনি যখনই পলাতক থাকবেন, তখনই তো ন্যাচারালি আপনার পক্ষে হয়তো আপনি মনে করবেন আমি আইনি অনেক ডিফেন্স নিতে পারতাম, কিন্তু আপনি তো পলাতক হয়ে গেছেন, আপনাকে তো ডিফেন্স নিতে কেউ নিষেধ করেনি। এখন বলতে পারেন এই টার্মোয়াল সিচুয়েশন, উনি চলে গেছেন দেশ ছেড়ে, এসে ফেস করবেন, সেটা একটা কঠিন ব্যাপার। এখন আসেন বিচারের স্বচ্ছতা নিয়ে একটা কথা বলি। আপনি আমাদের এই যে বিচারটা হলো, অতীতের রেফারেন্স আমি দিতে যাচ্ছি না। যদি অতীতের বিচার বলেন, অনেক বিচার নিয়েই ক্যাঙ্গারু কোর্ট বলা হয়েছে। এখন ক্যাঙ্গারু কোর্ট বলা হওয়ার মানে কি? সরকার চালায়। তাহলে কি সবসময় সরকার বিচার ব্যবস্থার উপর ইনফ্লুয়েন্স করে? এই ধারাবাহিকতা, এই সরকারও ইনফ্লুয়েন্স করছে, এই বিষয়গুলো আসে। কিন্তু আমরা তো সেই বিষয়টা মুখ্য না, কেননা ওই সমস্ত কথার পরে কিন্তু আদালতের রায় বহাল রয়েছে, এক্সিকিউশন হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। কাজে এইগুলা পলিটিক্যাল ক্ষেত্রে সাধারণত এই শব্দগুলো ব্যবহার করা হয়, কিন্তু নর্মাল একটা আসামির ক্ষেত্রে কেউ কি বলে ক্যাঙ্গারু কোর্ট? বলে না। সেখানেও ইনজাস্টিস হতে পারে, ভুল হতে পারে, কিন্তু এই বিচারটার স্বচ্ছতা নিয়ে আমি কথা বলছি। আপনি মনে করেন যে এই ঘটনাটা খুব এত দ্রুত হিস্ট্রি রিপিট হয়েছে, আপনি চিন্তা করতে পারবেন না। যে সাকা চৌধুরী একটা বক্তব্য রাখছিল যে আদালতটা যাতে কন্টিনিউ থাকে। এখন সে কী অর্থে বলছে, কীভাবে বলছে, এবং বলছে এখানে শেখ হাসিনার বিচার হতে পারে, কন্টিনিউ রাখতে বলছেন। হিস্ট্রিটা খুব তাড়াতাড়ি রিপিট হইল 11-12 বছরের ব্যবধানে। যেটা মনে করেন আপনি, আমি, ইভেন এই ভাইও দেখছেন, বিচার হয়েছে বলে যে আমি খুব খুশি বা পুলকিত তাও না। এখানে বিচার হয়েছে, হত্যার বিচার, হুকুমের বিচার, হটেভার ইট ইজ। এখন যেই ইউএনের রিপোর্ট 14 বছরের ব্যবধান, মানে কি 14 বছরের ঘটনা, জুলাই ঘটনা ঘটলো আপনার 24-এ, বিচার হইলো, রায় হইলো এখন। তার মানে কি একেবারে তাজা ঘটনার উপরে সবগুলা নানান জায়গায় সমস্ত এভিডেন্স বলতে যা থাকে। এতে আপনি সোশ্যাল মিডিয়ার এভিডেন্স ধরেন, যা কিছু ধরেন, সব আমি বাদ দিলাম। জাতিসংঘের একটা রিপোর্ট হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো এই যে বাংলাদেশের এই যে প্রজাতন্ত্রের যারা কর্মচারী, এটা একটা অন্ধলোকও বিশ্বাস করবে যে প্রজাতন্ত্রের কর্মচারীর এমন কোনো ক্ষমতা নাই যে গুলি করে সমানে মানুষ মারবে।
এটা একটা কমন সেন্স যে পুলিশ বলেন, আর্মি বলেন, কথায় কথায় গুলি করে মানুষ মেরে ফেলবে, এটা প্রজাতন্ত্রের প্রশাসনের সিদ্ধান্তে হয় না, যদি না নির্বাহী আদেশ না আসে টপ থেকে নর্মালি। এরপর আসেন একটা ইউএন রিপোর্ট। সেই ইউএন রিপোর্টটায় সারা বিশ্বে ওপেন আছে। সেই ইউএন রিপোর্টটা নিয়েও কিন্তু আমরা এমন কোনো জোরালো আলোচনা অপোজ করা কিংবা আওয়ামী লীগের তরফ থেকে ফুইট আমরা দেখি নাই। যাই হোক, সেই বিষয় না। কিন্তু যখন আপনি রায় মামলাটা করতে গেলেন, তখন সাধারণত এই সমস্ত ক্ষেত্রে বাহিনীর টপের কাছে অর্ডারটা আসে। নিশ্চয়ই নির্বাহী প্রধান, সরকারের নির্বাহী প্রধান একটা ওসিকে নির্দেশ দিবে না। নির্দেশটা কার কাছে আসে? টপের কাছে। সেই টপ হইল এখানে রাজসাক্ষী। রাজসাক্ষীটা কেন? আমি মনে করি যে এই বিচারটাকে স্বচ্ছতায় সহায়ক হয়েছে এই রাজসাক্ষী দিয়ে। কারণ সে যদি বলে আমার কাছে হুকুম আসছে প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি, অথবা আমার কাছে হুকুম আসছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে, স্বরাষ্ট্রমন্ত্রী আবার বলছেন প্রধানমন্ত্রী বলছে, দুইটা ফর্মই আমরা গত 16 বছর যা দেখছি, কোনো সন্দেহ নাই যে আমরা স্বাভাবিকভাবে বিশ্বাস করি প্রধানমন্ত্রী সরাসরি এই আইজিপি, ইভেন হারুন সাহেবের মতো লোকে, ইভেন দেখছি ডিবিতে আসামি রেখেও হারুন সাহেব বলছে এইমাত্র প্রধানমন্ত্রী টেলিফোন করেছেন, জানতে চাইছেন গয়েশ্বর তার কারে কারে ভাত খাওয়াচ্ছিল, এইসব বিষয়। সুতরাং এতে বোঝা যায় যে এগুলা কোরাবরেট করা খুব দরকার ছিল। সেই কোরাবরেশন, যাকে সমর্থন করা আর কি, একটা যোগ্য উপযুক্ত ব্যক্তিকে দিয়েই এই সমস্ত ঘটনাগুলোকে সমর্থন করাইছে। সেখান থেকে যদি আপনি বলেন স্বচ্ছতার প্রশ্নে একটা খুব ভালো স্বচ্ছতার মানে বহিঃপ্রকাশ হয়ে গেছে অলরেডি। সেই দিক থেকে আপনি যদি বলেন বিচারটা নিয়ে প্রশ্নবিদ্ধ করার খুব একটা সুযোগ নেই। এটা হলো আমার নর্মালি এই বিচারটা নিয়ে। তারপর যদি আসেন এখন তারপরের প্রক্রিয়া কি, এখনও কিন্তু একটা সুযোগ আছে ওনার, আমি মনে করি। এখন কিন্তু উনি আগের চেয়ে নিরাপদ হয়েছেন। আগের চেয়ে নিরাপদ বলতে কি, আপনি যদি এখন আমাদের সাথে যে 2013 সালের যে এই বন্দি প্রত্যর্পণ বা অপরাধী প্রত্যর্পণ যে চুক্তিটা, সেই মোতাবেক যদি দুইটা রাষ্ট্রের সাথে বিনিময় করে উনি এখন দেশে আসেন, এই জাজমেন্টে আছে 30 দিনের মধ্যে আপনি আপিল করবেন। 30 দিনের মধ্যে যদি আপিল না করেন, হ্যাঁ, 30 দিনের মধ্যে আপিল করতে পারলে পরবর্তী 60 দিনের মধ্যে নিষ্পত্তি হয়ে যাবে। আর যদি আপিল না করেন তাহলে এটা বহাল থেকে যাবে। সেক্ষেত্রে আমি মনে করি একজন লিডার, আমি বলবো, আমি শ্রদ্ধা রেখেই বলছি, উনি তো একটা নেত্রী, একটা লিডার, একটা দলের বড় দলের নেতা, এবং সে দীর্ঘদিন এখানে শাসন করেছেন। তার যে পারিবারিক ঐতিহ্য, তার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সব কিছু মিলেলে তার সাথে মানায় না যে উনি ওখানে বসে আছেন। আর আজকে তিনি নিরাপদ কেন? উনি যদি ওখান থেকে চলে আসেন, এটা রাষ্ট্র টু রাষ্ট্র যদি হয়, তাহলে অবশ্যই উনি এয়ারপোর্টে আসবেন, সেখান থেকে 100% সিকিউরড করে তাকে আনা হবে, এবং অবশ্যই সে যেখানে থাকবেন সেখানে সাবজেল হবে, এবং সে জামিন চাইলে জামিন রিফিউজড হতে পারে, বাট থাকবেন। আমি মনে করি বীরের মতনই ফেস করতে পারেন। যদি করেন, সেটা তার আগামী দিনের তার দলের রাজনীতির জন্য মারাত্মক সহায়ক হবে। আর যদি তিনি এটা ফেস না করেন, তাহলে আমার কাছে যেটা মনে হয় যে ওনার রাজনীতিটা এবং ওনার পারিবারিক যে ঐতিহ্য কিংবা তার পিতার যে আদর্শ, সব কিছু মিলে আমার কাছে মনে হয় খুবই একটা খারাপ অবস্থায় বা আস্থা করে নিক্ষেপ হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। নিশ্চয়ই এই সিনিয়র আইনজীবী মাহবুব আজিজ ব্যাখ্যা করছিলেন আসলে এই রায়ের পরের বিষয়গুলো। আপনার কাছে একটু জানতে চাই যে আমরা দেখলাম যাদের আসলে এই বিচারের আওতায় আনা হলো তারা তো পলাতক আসামি অবস্থায় রয়েছেন। প্রসিকিউশনে যে ধরনের তথ্যাদি, প্রমাণাদি, প্রত্যক্ষদর্শী নথি উপস্থাপন করা হয়েছে, সেগুলো আসলে কতটা শক্তিশালী হয়েছে আপনি এই বিচার প্রক্রিয়ার আলোকে যদি বলতেন। জি, ধন্যবাদ। আসলে দেখুন যে এই যে ভাই যেভাবে বললেন যে ঘটনাটা তো খুবই সমকালীন। 24-এর জুলাই আগস্টে ঘটনা ঘটেছে এবং 1 বছরের মাথায় এই বিচারটি আমরা দেখলাম। তো এই একদম আমাদের চোখের সামনে তাজা যেই সমস্ত খুন হয়েছে এবং এই খুনগুলো কার নির্দেশে হয়েছে, কিভাবে হয়েছে, এগুলো নিয়ে খুব বিতর্কের আসলে খুব অবকাশ নেই। কারণ যে দায়িত্বে থাকবেন, সেই দায়িত্বে, আপনার দায়িত্বে এই সমস্ত ঘটনা ঘটেছে, শেষ পর্যন্ত আপনাকে দায়িত্ব নিতে হবে। কারণ আপনি যদি এখন বলেন যে না, এটা দুষ্কৃতিকারীরা করেছেন, তাহলে আপনার নিরাপত্তা বাহিনী কি করেছে, আপনি কেন সেটা থামাতে পারেননি, বা আপনি কি ব্যবস্থা নিয়েছেন, সেগুলো তো আমরা দেখেছি। হেলিকপ্টার দেখেছি, আমরা গোলাগুলি সমস্ত ঘটনাগুলো দেখেছি। কিন্তু মূল প্রসঙ্গটা হচ্ছে কি, যে এখন এভিডেন্স, আপনি নানান রকম সাক্ষ্য প্রমাণ, এইসব আইনের বিষয়,
সবচেয়ে বড় যে রায় সেটা হলো জনতার রায়। জনতা যে রায় দিয়েছে সেই রায়ের ভিত্তিতেই কিন্তু শেখ হাসিনাকে হেলিকপ্টারে উঠে পালিয়ে যেতে হয়েছে। কাজে এটা কিন্তু অলরেডি একেবারে সলভড, এই 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 মামলার রায় যেটা ঘটে যাবার। এখন আমাদেরকে আসলে দেখতে হবে যে শেখ হাসিনার মতো একজন নেতার এই পরিণতি কেন হলো, এইটা আমাদেরকে এখন খুব গভীরভাবে ভাবা দরকার। কারণ শেখ হাসিনা কে? তিনি ৮০ দশকে যে গণতান্ত্রিক অভিযাত্রা বাংলাদেশে তার অন্যতম প্রধান কারিগর দুইজন, শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া, তাদের নেতৃত্বে এরশাদের স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছিল। তারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন। শেখ হাসিনার নেতৃত্বে ৯৬ সালে ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল এবং সেই শেখ হাসিনাই তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিয়ে নির্বাচনে পরাজিত হয়ে চলে গেছিলেন খুবই শান্তিপূর্ণভাবে। তখন তো কোনো এইরকম হত্যা করতে হয়নি তাকে। কেন তাকে হত্যা করতে হলো? কারণ ২০০৮-এ যখন তিনি ক্ষমতায় এলেন, একটা পর্যায়ে ৪-৫ বছর থাকবার পর তার মনে হলো যে আমি আর নির্বাচন করবার দরকার কি। এই ছলে বলে কৌশলে যখন নির্বাচনটি তিনি নিজের হাতের মুঠোয় নিয়ে নিলেন এবং বিরোধী মতকে তিনি স্তব্ধ করলেন, বেগম খালেদা জিয়া তার প্রধান প্রতিদ্বন্দ্বীকে জেলে পুরলেন এতিমের টাকা আত্মসাতের মামলায়, এবং সেটা সুবিধা মতো সময়ে ওই সাজা বাড়িয়ে দিয়ে তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে একটা পুতুল বিরোধী দল বানানো হলো এবং সকল বিরোধী মতকে স্তব্ধ করা হলো। এবং তারপরেই কিন্তু একটি পর্যায়ে তাকে বিদ্রোহ দমন করতে গুলি ছুটতে হলো। এই যে ঘটনাগুলো থেকে আমাদের রাজনীতিবিদরা কি শিক্ষা নিচ্ছেন? আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা কি বুঝতে পারছেন যে একজন গণতান্ত্রিক নেত্রী কি করে এই পর্যায়ে নিজেকে পর্যবসিত করলেন, যাকে এখন হত্যা মানে ফাঁসির দড়ি নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে, পালিয়ে যেতে হচ্ছে? এই যে পরিস্থিতি, এটা কি ফাঁসির চেয়ে কম? তার যে পরিস্থিতিতে তিনি পড়লেন, এবং সবচেয়ে বড় কথা, তিনি কার কন্যা? বাংলাদেশের স্থপতি, মুক্তিযুদ্ধের প্রধান নেতা শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা তিনি। যেই দলটি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন তার সভানেত্রী তিনি তার এই কোটি কোটি সমর্থককে কোথায় ফেলে কোথায় পালালেন? তাহলে এইটা কি ফাঁসির চেয়ে কম? তাহলে এই যে আপনার কর্তৃত্ববাদী শাসন, গণতন্ত্রকে হত্যা, বিরোধী মতকে দমন, এই যে রাজনৈতিক প্রতিহিংসা, এ কি শুধু শেখ হাসিনা একা করেছেন, নাকি ৭২ থেকে ৭৫ সেই যে গণবাহিনী এবং রক্ষী বাহিনীর লড়াই, আপনার ৮০ দশকের এরশাদের যে রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো, তারপর আপনি ২০০৪-এর যে ২১শে আগস্ট হত্যাকাণ্ড, এই সব কিছু আপনার কি মনে পড়ে এইগুলো ঘটনাগুলো, এবং কোনটির বিচার আসলে হয়েছে? সবচেয়ে বড় কথা, মুক্তিযুদ্ধে যে জামাতে ইসলামী পাকিস্তানিদের সহযোগিতায় এখানে গণহত্যায় অবতীর্ণ হলো, তাদের বিচার কি পূর্ণাঙ্গ হয়েছে? তারা যে আজকে এই যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার এই দুঃশাসনের ফলে একটা যে সমাজে শূন্য গর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সুযোগে কিন্তু তারা লাভ দিয়ে রাজনীতিতে, যেটা আপনার আজকে আলোচনার অন্যতম প্রসঙ্গ, নির্বাচনী রাজনীতি, যে পরিস্থিতি দেখা যাচ্ছে, জামাতে ইসলামী কিন্তু অন্যতম প্রধান দল হিসেবে হয় বিজয়ী হবে, না হলে প্রধান বিরোধী দল হবে। এই যে বিএনপি জামাতের দিকে চলে যাচ্ছে যে দেশটি, সেখানে ভারসাম্য ছিল বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা বা আওয়ামী লীগ, বিএনপির বড় দুটো দলের, সেই ভারসাম্য কিন্তু আর থাকছে না। কাজেই আমাদের দেশটি একটি সাম্প্রদায়িক রাজনীতির খপ্পরে পড়তে যাচ্ছে। এর দায়ও কিন্তু শেখ হাসিনাকে নিতে হবে, এটাও ফাঁসির চেয়ে কম নয়। কাজেই যেই মুক্তিযুদ্ধের চেতনা তারা বিক্রি করত, সেই চেতনার চর্চাও কিন্তু আওয়ামী লীগ করেনি। ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের চর্চা যদি এই শেখ হাসিনার আওয়ামী লীগ করতো, তাহলে আজকে এই পরিস্থিতি কিন্তু তৈরি হয় না যে সাম্প্রদায়িক শক্তির এরকম উত্থান হয় না। যেই রাজনীতি এখন চলছে, আপনি সংস্কার কমিশন কি করলো? প্রথম দফাতেই ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রকে আপনি একদম ছুঁড়ে ফেলা হলো। সেটা কি বলা হচ্ছে? আমরা কি পেছনের দিকে হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে বলবো যে দেশ তো এখন পাকিস্তানের দিকে চলে যেতে চাচ্ছে, আমরা কি করব? কাজে এই পরিস্থিতিরও দায় নিতে হবে শেখ হাসিনাকে, এগুলো ফাঁসির চেয়ে কম নয়। আমাদের কথা হচ্ছে আগামীতে যে রাজনীতি সামনে, এই নির্বাচনী রাজনীতিতে আমরা আসলে এখন এই যে এখনই তাকে ধরে এনে ফাঁসির মধ্যে ঝুলিয়ে দেই, এই করি সেই করি, ভেঙে ফেলি, ৩২ নম্বরে 2টা বুলডোজার নিয়ে চলে যাওয়া, এগুলোর অর্থ কি? তার মানে দেশটাকে আরও অস্থির করে, আরও বেশি এক ধরনের অস্থিরতার অন্ধকারে নিক্ষেপ করবার জন্য অনেক শক্তি এখানে ক্রিয়াশীল, যাতে নির্বাচনটি না হতে পারে। এবং নির্বাচন আপনি যখন করতে যাচ্ছেন, তখন এই যে নেতারা যারা টাকা বানালো,
ক্ষমতা যাদের কাছে টাকা বানানোর খনি, তারা তো আওয়ামী লীগ করে ক্ষমতা বানিয়ে বিদেশে গিয়ে বিলাসী জীবনযাপন করছে। কিন্তু দেশ জুড়ে যে অসংখ্য সমর্থক আছে, যারা আওয়ামী লীগের সমর্থক বা কর্মী ভোটার, তাদের জন্য সরকার কি অ্যাড্রেস করলো? আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য ভালো কথা, তারা নির্বাচন করতে পারবে না, সেটা তাদের সমস্যা। কিন্তু সরকার কি কোনোভাবে অ্যাড্রেস করেছে এই মানুষগুলোকে? বরং আওয়ামী লীগ পারবে না ইত্যাদি নৌকাকে বাদ দিয়ে দেওয়া বিভিন্নভাবে যেভাবে বোঝা যাচ্ছে। এবং যারা ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের পক্ষে কথা বলে সেই সমস্ত দলগুলো, বাম দল বলুন কিংবা প্রগতিশীল যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো, কেন তারা একই টেবিলে সরকারের সঙ্গে বসবার একই পরিমাণ সুযোগ পেল না? ডানপন্থার যে উত্থান আমরা দেখতে পাচ্ছি, যে সাম্প্রদায়িক শক্তির উত্থান আমরা দেখতে পাচ্ছি, সেইখানে সরকারের যে পৃষ্ঠপোষকতা আমরা দেখতে পাচ্ছি, এই পৃষ্ঠপোষকতাও কিন্তু আমাদেরকে শঙ্কিত করে। যে নির্বাচনী রাজনীতি আমরা দেখতে পাচ্ছি তা একপক্ষীয় হয়ে যাচ্ছে এবং সমাজের একটা বৃহত্তর অংশ এই রাজনীতি থেকে বাইরে থাকছে, যা দেশকে একটা চির বিভাজিত দ্বন্দ্বের দিকে নিয়ে যাবে। অনেক ধন্যবাদ। আবু হেনা রাজ্যকে আপনার কাছে যেতে চাই। যে ঐতিহাসিক রায় আপনি বলছিলেন, সেটি বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান এবং ভবিষ্যৎ রাজনীতিতে কি ধরনের সুদূর প্রসারী প্রভাব ফেলবে বলে মনে করবেন? যেমনটা বলছিলেন, এই যে এই রায়, এটি থেকে কি শিক্ষণীয় আছে আসলে? অবশ্যই আমি বলছি সেটা, মানে যে আমাদের শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়, তার আগে একটা কথা বলি। আমি মাহবুব আজিজের সাথে একটু কমপ্লিমেন্ট দিচ্ছি। ধরেন ৩২ নম্বর ভাঙছে, আমি ব্যক্তিগতভাবে সমর্থন করার কোনো কারণ নাই, ১ নম্বর। ২ নম্বর, মৃত্যুদণ্ডের আমি বিরোধী। আপনার আইনে আছে সেটা ভিন্ন কথা, আমি ব্যক্তিগতভাবে বিরোধী। সেটা মানে এই না যে আমি হাসিনাকে ভালোবাসি বা অমুকরে ভালোবাসি, তা না। এটা হলো আমি যখন জীবন দিতে পারি না, আমি জীবন কেড়ে নিতে পারি না, ১। ২ নম্বর, কিঞ্চিত যদি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে রায়ের মধ্যে, সেক্ষেত্রে দায়টা কারণ তো গলাটা বাঁচলে সে বেঁচে থাকুক, জেলে থাকুক, ওই অর্থে। আমি এর মানে এই না যে আমি তার অপরাধটা বা এই ঘটনাটাকে আমি ছোট মানে করে দেখছি। এখন ৩২ নম্বর ভাঙার ব্যাপারে আমি একটা কথা বলি আপনাকে। আমি নিশ্চিত করে বলতে পারি, উনিও আমার সাথে একমত হবে, যে ৩২ নম্বরে যারা গত এই রায়ের দিনে যারা গেছে, তারাও যারা দলের সাথে সম্পৃক্ত না, সাধারণ লোক, এমন কোনো ব্যক্তি ওখানে যায় নাই। কোনো না কোনো রাজনীতির সাথে তারা সম্পৃক্ত। কিন্তু এই জিনিসটা যে অন্যায়, কারো বাড়ি ভাঙাচোরা করা, সেখানে তো বড় বড় রাজনৈতিক দল আমার দেশে অবস্থিত স্টিল আছে। আমরা জোরালো কোনো বক্তব্য কি দেখতেছি যে কেন ৩২ নম্বরে হামলা হবে? শেখ হাসিনা যা করছে তার রায়ও হয়েছে, বাড়িটাও ঘুরিয়ে দিয়েছে ফর এক্সাম্পল। তারপরে যারা গেছে কিন্তু তারা কিন্তু দলবিহীন, দলের সাথে সম্পৃক্ত নয় এমন কোনো ব্যক্তি ওখানে যান না, কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত। কিন্তু জোরালো প্রতিবাদ কেন করে না? ১ নম্বর, যদি এই ৩২ নম্বরের পক্ষে জোরালো প্রতিবাদ করে যে এইখানে যাওয়া ঠিক হয় নাই, তাহলে তারা ভোটের চিন্তা করে। যেহেতু ভোটের রাজনীতি যারা করে, তারা এই ভোট পাওয়ার কারণে চুপচাপ বসে থাকে এবং রাজনীতির সেই কারণে বহু কিছু হজম করে। তা না, আপনার প্রতিবাদ করতে সমস্যাটা কোথায়? আপনি যেটা সত্য সেখানে থাকবেন। শেখ হাসিনার দণ্ড হয়েছে, ওকে ফাইন, এটা ঠিক আছে। আবার আপনি তার বাড়িটা ভাঙতেন, সেখানে জোরালো প্রতিবাদ লাগবে। সেই কারণে আমি বলছি এটা ভোটের রাজনীতি যারা করে। এবার আসেন, তার রায়ের কি প্রভাবটা কি হবে বা শিক্ষাটা নিবে কেন আগামী? শিক্ষাটা তো মারাত্মক ব্যাপার। সে বলেছে, ভাই বলছেন, আর শিক্ষাটা অবশ্যই নিতে হবে যে শেখ হাসিনার যদি মৃত্যুদণ্ড আপনি কার্যকর করতে নাও পারেন, তার মতো একজন মানুষ গণভবন ছেড়ে গিয়ে এখন যেখানে আছে, যত রাজকীয়ভাবেই থাকুক, কোথায় গণভবন আর কোথায় তার অবস্থান, এটা মিললে এটা বিশাল একটা এটা আমি এই না যে আমি তার নিন্দা করতেছি, মানে তার পরিণতিটা যদি আপনি চিন্তা, সেখান থেকে যদি শিক্ষা নেয় এবং তারপরে সামনে আপনি একটা ভালো নির্বাচন আবার চান, তাহলে তাদেরই চিন্তা করা উচিত একটা ভালো নির্বাচন করার মতো পরিবেশ, পরিস্থিতি, প্রশাসন আজকে পর্যন্ত হয়েছে কিনা সেটা তাদের বিবেচনায় নেওয়া উচিত। এখন আসেন প্রভাব কি? প্রভাবটা হইলেই, মনে করেন এই ইউনূস সরকারের আমলে শেখ হাসিনার মতো একজন শক্তিশালী নেত্রী, যিনি ১৬ বছর ক্ষমতায় ছিলেন, তার মৃত্যুদণ্ড হইতে পারে, এটা আমার কাছে মনে হয় কেউ চিন্তা করেনি। আমার ব্যক্তিগত ধারণায় চিন্তা করেনি, কারণ আমার দেশের আভ্যন্তরীণ অনেকগুলো ওপিনিয়ন আছে শেখ হাসিনা চলে যাওয়ার পরেও, যেমন রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে, এটা টু সাম এক্সটেন্ট ওই সরকারের পক্ষে হয়। তারপরে কোনো দল নিষিদ্ধ হবে কি না সেটা আমরা বলবো না, জনগণ বলবে।
এগুলা টু সাম এক্সটেন্ট পক্ষপাতিত্ব হয়, মানে তার পক্ষে যারা গেছে তাদের দোষ না গুণ সেটা আমি বিবেচনায় নিচ্ছি না। জাতীয় পার্টি ব্যান্ড করার ব্যাপারে কথা ছিল, সেটাও বল, তার মানে আলটিমেটলি এগুলো পক্ষে যায়। তো এই এত কিছু পক্ষে যাওয়ার পরেও তার একটা বিচার হবে এবং সেখানে মৃত্যুদণ্ড হবে, এটা কেউ কল্পনা করতে পারেনি বা করে নাই অনেকেই। এটা হওয়ার পর যেটা হয়েছে, আমার ধারণা শেখ হাসিনা নিজেও এখন ডিমোরালাইজড হয়েছেন কিছুটা। কেননা তিনি তো তার দেশের জনগণ, তার সেই সাবেক প্রশাসন বলেন, যাই বলেন, 16 বছর ইয়ে করছেন, তারপরে যাদের সাথে তার অনেক ভালো সম্পর্ক তাদের উপরে নির্ভর করছেন, সব কিছু নির্ভর করে উনি ডিমোরালাইজড হওয়াটা খুব স্বাভাবিক। 1, 2, এই কারণে ওনার সাথে সারাউন্ডিং যারা বাইরে ওনার পাশাপাশি আছেন তারাও কিন্তু ডিমোরালাইজড হবেন। এবং এইখানে যারা আভ্যন্তরীণ ব্যাপারে এই দেশের ভিতরে আওয়ামী লীগের কর্মী তো কোটি কোটি আমরা বলি, কয়জন লোক বাইরে গেছে, সবই তো ভিতরে আছে, তারাও হয়তো অনেক স্ট্রাগল করছে, এই বুঝি একটা সুসংবাদ, এই বুঝি একটা সুসংবাদ। তাহলে 5ই অগাস্ট একটা ভূমিকম্প হইল আওয়ামী লীগের উপরে, যেটা উনি চলে গেলেন, তারপরের ভূমিকম্পটা যদি আপনি চিন্তা করেন তাহলে সেটা হলো জাজমেন্ট। এবং এই জাজমেন্টটাকে কিন্তু আমার কাছে মনে হয় আদালত কর্তৃপক্ষ বলেন, সরকার কর্তৃপক্ষ বলেন, তারা খুব চিন্তায় ছিল জাজমেন্টটা জানি প্রতিক্রিয়া কি হয়। সেজন্য কিন্তু 13 তারিখে একটা ডেট উনি দিছিলেন। কি ডেট? যে 13 তারিখে আমরা বলবো, কোর্ট বলছিল যে আমরা কবে রায় দিব। এই 13 তারিখ কিন্তু শাটডাউন না লকডাউন হয়েছিল। সেখানে যে অবস্থাটা হয়েছে সেটা কিন্তু অ্যাসেস করে ফেলছে যে না, কিছু হওয়ার, বড় কিছু হওয়ার সম্ভাবনা নাই। তাই কিন্তু 17 তারিখ জাজমেন্ট দিছে, মাত্র 4 দিনের ব্যবধানে। এতে কি হয়েছে আমার মনে হয়, এই রায়টা হওয়ার পর এখানে যারা আভ্যন্তরীণ যারা এখন আছে তারাও কিন্তু অনেকখানি ডিমোরালাইজড হবেন। প্লাস আমার কাছে এও মনে হয়, সবাইকে তো আমি আননেসারি না যাই না খারাপ বলতে পারবো না। রিয়েলাইজেশন যে কারো কারো ভিতরে নাই সেটা নয়, হয়তো তার দলের অনেক কর্মী টর্মীও, হ্যাঁ, তার এই কর্মকাণ্ড, যেন মাহবুব ভাইও অনেকগুলো জিনিস বললো যে সব কিছুর জন্য সে দায়ী, এগুলো করা ঠিক হয় নাই। আজকে তার অনেক কর্মীরা হয়তো রিয়েলাইজ করতেছে হ্যাঁ কাজগুলা সঠিক হয় নাই, এবং পাশাপাশি এটা হওয়ায় তারা আরও বেশি ডিমোরালাইজড হয়ে গেছে। প্লাস তার কেউ কেউ হয়তো মনে মনে বলবেন, প্রকাশ্যে বলবেন না, যে এটা তার জন্য হয়তো প্রাপ্যই ছিল। এখন পার্শ্ব প্রতিক্রিয়া এগুলা যে ওনার সবাই ডিমোরালাইজ হয়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে, আর একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, আপনি সামনে নির্বাচন, এখন এই জাজমেন্টটাকে আপনি আপাত দৃষ্টিতে যদি দেখেন, যেহেতু মাঠে এমন কোনো বিশৃঙ্খলা, এমন কোনো কিছু আমরা দেখি নাই, তার মানে টু সাম এক্সটেন্ট একসেপ্ট করুক আর নাই করুক, ওই যে ডিমোরালাইজড হয়ে গেছে। এখন মনে করেন সামনে যে ভোটের রাজনীতিটা হবে, সেই ভোটের রাজনীতিতে আপনার 4 কোটি ভোটার আছে, একদম নতুন তরুণ সমাজ, যেটা আমরা শুনছি, যারা 15 বছর ভোট দিতে পারে নাই, তাদের নিচে বয়স 20, উপরে বয়স 35, এমন সংখ্যা 3.5 থেকে 4 কোটি। এরা কিন্তু বাংলাদেশে শুধুমাত্র শেখ হাসিনার শাসনটাই দেখেছে 16 বছরের, অন্য কোনো শাসন তারা দেখেনি। প্লাস অন্য কোনো দলের অস্তিত্ব তখন তিনি রাখেননি, কিন্তু তিনি চলে যাওয়ার পর তার শাসন তো দেখছেই। সুতরাং তার এই তরুণ সমাজের কাছে সে অ্যাকসেপ্টেবল না ভোটের বাজারে, আর তারা ভোট করবে কিনা সেটা অন্য প্রশ্ন। কিন্তু 16-17 মাসে যে 2টা দলকে আবার মাঠে দেখছে, সেখান থেকে তারা অ্যাসেস করবে যে কার বক্তব্য ওই সরকারের পক্ষে যায়, কার অ্যাকশন ওই সরকারের পক্ষে যায়, তারা এই ভোটগুলো না পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। 1, 2 প্রতিক্রিয়া বলছি, 2 যে 1400 ছেলে পেলে মারা গেছে এবং 20-30 হাজার আহত হয়েছে, তারা কারা? তারা হলো এই তরুণ সমাজের যারা, তাদের বন্ধু, তাদের পাশে ছিল। কিন্তু এদের মা বাবা কারা? এদের বাবা বা এদের নানা দাদা, অর্থাৎ ছেলে অথবা নাতি মারা গেছে, তাইলে তারা কিন্তু পুরনো ভোটার, সিনিয়র ভোটার। সুতরাং ওই দুঃখে, ওই কষ্টে এই ভোটগুলাও, যে ভোটগুলা তারা দেওয়ার সময় বিবেচনায় নিবে যে ওই সরকার, পতিত সরকারের পক্ষপাতিত্ব কে করতে চায়, কার মুভমেন্ট এটা মনে হয়, সেখান থেকে তারা যদি ওই দলটাও করে থাকে, সেখান থেকেও সরে যেতে পারে। বিকজ আমি তো একটা বিচার চাই, আমার ব্যথাটা তো আমার ভিতরে আছে। সুতরাং এইটা পার্শ্ব প্রতিক্রিয়া, যেটা আপনার জন্য খুবই চিন্তার কারণ। পাশাপাশি আর একটা ব্যাপার আছে, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না আজকে পর্যন্ত যেটা দেখি। তার ভোট তো আছে, তার লোকের ভোট তো আছে, তারা যে ভোট দিবে না সেটা তো আমরা জানি না। কিন্তু আপনি যদি দেখেন, অতীত ইতিহাস যদি দেখেন, আওয়ামী লীগ আর বিএনপির রাজনীতির ক্ষেত্রে জামাত ছিল ডিসাইডিং ফ্যাক্টর,
অর্থাৎ ভোটের ক্ষেত্রে সে যেদিকে যায়। এখন আওয়ামী লীগের যে ভোটগুলো আছে সেই ভোটগুলোও কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হবে। তা এই ভোটগুলো দুটো কাজ করতে পারে, এক হইলেও হয়তো ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারে, কথার কথা বলছি, আমরা কোনোটাই জানি না। যদি ভোট দেওয়া থেকে বিরত থাকে থাকলো, আর যদি ভোট দেয় তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপাত দৃষ্টিতে জামাত আর এনসিপি পাওয়ার কথা না, আপাত দৃষ্টিতে। কেন তর্কের খাতে যদি কল্পনা করি যে শেখ হাসিনা ফেরত আসছে, কল্পনা করি ফেরত আসছে, তাইলে ওদের কাছে ভোট গেলে হয়তো এটা কার্যকর করার ব্যাপারে তারা ঐক্যমত্যে থাকবে, অন্তত এই দুটো দল জামাত এবং এনসিপি। সুতরাং সেক্ষেত্রে এই ভোটগুলো ওখানে যাওয়ার কোনো কারণ নাই, এক নম্বর। পাশাপাশি আবার যদি এই ভোটগুলো অন্য কোথাও যায়, তারা যদি মনে করে ওই ভোট যে আবার এমন একটা শক্তি আমরা দিব না যারা একেবারে 2/3 মেজরিটি নিয়ে আইসে একেবারে কাল ধরে থাকে, কারণ তার তো একটা অভিজ্ঞতা হয়েছে, সেক্ষেত্রে সেই ভোটগুলা ওদিকে না যাওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে আবার এটা জামাত এনসিপির দিকে গেলে যাইতেও পারে। কেন যাইতে পারে? ব্যালেন্স করতে চাই, মানে একচ্ছত্র আধিপত্য নিয়ে আরেকজন শেখ হাসিনা হোক, সেটা হয়তো শেখ হাসিনাই চাইবেন না, কারণ তার রাজনীতিটা টিকায় রাখার তো একটা মানসিকতা থাকতে পারে। সুতরাং এক্ষেত্রে আওয়ামী লীগের ভোটটা একটা ডিসাইডিং ফ্যাক্টর, যে তারা আসলে ভোটে কি করবে। এগুলো সবই পার্শ্ব প্রতিক্রিয়া বা এটার ইম্প্যাক্ট বলতে পারেন না। কিন্তু আবুয়ানা রাজ্জাক, কি আপনি বলছিলেন যেহেতু আমরা সবকিছু জানি না, যদি আওয়ামী লীগের এই বিপুল সংখ্যক যারা এই 16 বছর 3টা নির্বাচনে ভোট করেনি, তারপরেও তো তাদের কর্মী সমর্থক আপনিই বলছিলেন আছে, তাদেরকে কি ভোট থেকে বিরত রাখাটা কেমন? আপনি বিরত রাখতে পারবেন না, তো আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? আপনি বলবেন আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে পারবেন, এটা হয় আওয়ামী লীগের ভোটারের লিস্ট আছে। সুতরাং ওইটা অবান্ত, ওই জন্য আমি বললাম তাদের ভোট দেওয়া থেকে তো আপনি বিরত রাখতে পারবেন, বা সরকারও বলে নাই এক। আর এই বলাটা তো মানে অবান্তর, কারণ তারা এক ভোট থেকে বিরত থাকতে পারে, নয় তারা ডিসাইডিং ফ্যাক্টর না। মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কাল বলেছেন একদমই আওয়ামী লীগ এই ভোটে অংশগ্রহণ করতে পারবে না, দল হিসেবে ভোটাররা ভোট দিতে পারবে না, এটা তো বলেন। হ্যাঁ, দল হিসেবে ভোট দিতে, দল হিসেবে পার্টিসিপেট করতে পারবে না। জি হ্যাঁ, দল হিসাবে মানে প্রার্থী থাকবে না আওয়ামী লীগের, কিন্তু ভোটার তো ভোট দিতে পারবে, সেটা কিন্তু বাধা নাই। সেক্ষেত্রে কি এই নির্বাচনটা একদম সব দলের অংশগ্রহণে হচ্ছে? না, সব দলের অংশগ্রহণ হবে কিভাবে? আপনার তো আওয়ামী লীগকে বলাই হয়েছে যে এই বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা হয়েছে। সুতরাং তারা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারতেছে না, ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না, কিন্তু তার ভোটারকে তো আপনি আটকাইতে পারবেন না। তার ভোটাররা তার ভোট দিতে পারবে না, কেন পারবে না? এই ভেরি সিম্পল। মাহবুব আজিজ, একদম সরাসরি এবারে একটু রায় থেকে সরে এসে নির্বাচনী রাজনীতিতে আসতে চাই। আমি বরাবরই দেখছিলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের আস্থাহীনতা বিদ্যমান, যেমন সরকারের পক্ষ থেকে আলোচনার সময় বেঁধে দেওয়া হয়েছে এবং সেটিও মোটামুটি ব্যর্থ হয়েছে, যে কোন পদ্ধতিতে ঐকমত্য কমিশনের যে আলোচনার পরে জুলাই সনদ নিয়ে সেটি, এই সংকট নিরসনে এখন এই মুহূর্তে যেহেতু একদম কম সময় বাকি রয়েছে, একদম 90 দিনেরও কম সময় বাকি রয়েছে, সেক্ষেত্রে কি পদক্ষেপ জরুরি? আচ্ছা, সব কিছু যে একটা জায়গায় যুক্ত, সেটা রসুন যেমন একটা জায়গায় থাকে না, রসুন, ঠিক সেই রসুনের মতো এই পুরো প্রক্রিয়াটার সঙ্গে কিন্তু এখানে এই রায়, এই সব আওয়ামী লীগের অংশগ্রহণ করা না করা খুবই যুক্ত একটি ব্যাপার। ভাই যেমন খুব সরলভাবে বললেন যে এইটা না হলে এটা হতে পারে, এটা না হলে এটা হতে পারে, আসল কথাটি উনি বললেন না যে সরকার কি চায়। সরকারি যেই বন্দোবস্ত আমরা দেখতে পাচ্ছি, তাতে কি আসলে নির্বাচনটি এত নিরপেক্ষভাবে অবাধ হবে? যদিও তাদের যে প্রবণতার 1 নম্বর প্রবণতা যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে এই নির্বাচন থেকে যে কোনোভাবে হোক দূরে রাখা, মাইনাস করে দেবার যে চেষ্টাটি আমরা দেখতে পাচ্ছি, সেইটা অবশ্যই আমাদের আলোচনায় আনতে হবে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল, সিপিবি সহ প্রধান যে 4টি বাম দল, যারা 72-এর সংবিধানের মূল স্তম্ভগুলো সংবিধান সংস্কার থেকে বাদ যাওয়ার কারণে আলোচনা টেবিল থেকে উঠে চলে গেছে, এবং তাদেরকে ফেরত আনবার জন্য কিন্তু কোনো চেষ্টা করা হলো না। আমরা দেখলাম অন্য দলগুলোর তারা আসবে কি আসবে না এটা নিয়ে সরকার খুবই চিন্তিত, কিন্তু এই সমস্ত দল কি বলছে না বলছে তার নিয়ে খুব চিন্তিত নয়। এই বিমাতা সুলভ আচরণ আসলে কি ইঙ্গিত দেয়? কাজে এটা কি করে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়? এখন আপনি প্রশ্ন করতে পারেন, আপনিই বললেন শেখ হাসিনা এরকম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, আবার আপনিই বলছেন যে শেখ হাসিনার দল কিভাবে নির্বাচন করে। শেখ হাসিনা
কিংবা বেগম খালেদা জিয়া, এটা তো রাজতন্ত্র নয় ভাই, যে ওই পরিবারের ওই ব্যক্তিটি না থাকলে তার দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, রাজনীতিতে অংশগ্রহণ করবে। এই দৃষ্টিভঙ্গিটি কি? এই দৃষ্টিভঙ্গিটি হচ্ছে রাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। আমরা একটি নেতাকেই দল হিসেবে মনে করি, তার পরিবারের সদস্যকেই দল হিসেবে মনে করি, এবং এই সংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, যেটা শেখ হাসিনা চাননি। উনি কিন্তু উনার পরিবারের সব লোকজনকে নিয়ে চলে গেছেন। তার কর্মীরা কি তার পরিবারের লোক নন? যদি সত্যিকার অর্থে তিনি গণতান্ত্রিক নেত্রী হতেন, এই কাজটি তিনি করেন কি করে? এবং সেই কারণেই এই প্রশ্নগুলো আমাদের করতেই হবে। যে প্রতিহিংসা, উনি বললেন যে আমি স্বীকার করে নিচ্ছি শেখ হাসিনার কিছু ভুল ছিল, আমি স্বীকার করার তো কিছু নাই। আমি শুধু বলছি 72 সাল থেকে গত 54 বছরে সকল রাজনৈতিক দলের হাত রক্তাক্ত। একজন আরেকজনকে খুন করেছেন, এবং এক খুন করার থেকে আবার প্রতিহিংসা থেকে আবার খুনের মামলা হয়েছে, খুনের মামলা থেকে আবার হয়েছে, সবার আগে হয়েছে 71-এর বড় খুন। সেই বড় খুনে যে এই দলটি জড়িত, সেই দলটি এখন খুব সাড়ম্বরে কথাবার্তা বলে। তারা যে একটি গণহত্যা এবং দেশের জন্মের বিরোধিতা করেছিল, সেই প্রস্তুতি করবার মতো আজকে কেউ নাই। আপনি আওয়ামী লীগের হত্যা নিয়ে কথা বলছেন, আপনি জামাতে ইসলামীর হত্যা নিয়ে কেন কথা বলবেন না? এবং আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করছেন, সেটা নিয়ে প্রধান উপদেষ্টা যথেষ্ট সড়ম্বরে বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ। কেন জামাতে ইসলামী তাহলে কোন যুক্তিতে তারা সহি হয়ে যায়? এরা যে 30 লক্ষ মানুষের মৃত্যুর শহীদ হবার ব্যাপারের সঙ্গে তারা জড়িত, আর আওয়ামী লীগ জড়িত 2000 এর সাথে জড়িত। এখন সংখ্যা দিয়ে মৃত্যুর এই তুলনা করা যায় না, একটা মৃত্যু লাখ কিন্তু জিনিসটা তো চালনি বলে সুই তোর পেছনে ফুটো। জামাত সারাদিন বলতেছে আওয়ামী লীগ পারবে না, তাদের অপরাধের প্রায়শ্চিত্তটা কি হলো? আপনার শত্রু সম্পত্তির কি হলো? পাকিস্তানের সাথে এত মহরম আমরা দেখছি, সারাদিন দেখছি ভারত বিদ্বেষী নানান রকম কথাবার্তা। আমরা ভারত প্রীতির কথা বলছি না, ভারতের কথায় উঠবো বসবো বলছি না। মুক্তিযুদ্ধ নিয়ে নানান প্রশ্ন করা হচ্ছে, বলা হচ্ছে সংবিধানও নাকি ভারত লিখে দিয়েছে। সংবিধান যদি ভারতই লিখে দিবে, তাহলে ভারত তো অঙ্গরাজ্যই বানিয়ে নিত। এবং ভারত কি করলো না করলো সেই দায়িত্ব মুক্তিযোদ্ধাদের উপরে দিলে চলবে না। মুক্তিযুদ্ধ কোনোভাবেই আওয়ামী লীগ বা শেখ হাসিনার দলীয় ব্যক্তিগত বা পৈতৃক সম্পত্তি নয়। এটা একটি জাতির আত্মপরিচয়, বাংলাদেশের হৃৎপিণ্ড, আত্মা। সেই আত্মা আমাদেরকে পার্থক্য করছে পাকিস্তানের সঙ্গে। আমাদের রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কি? সেই দৃষ্টিভঙ্গি আমরা পেয়েছি 23 বছরে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ এবং সংগ্রাম ও 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। এই যে বাংলাদেশের দর্শন, যেটাকে আমরা বাংলাদেশপন্থী রাজনীতি বলছি, সেই রাজনীতির মাটির উপর দাঁড়িয়ে যাতে সবাই আমরা এক টেবিলে বসে কথা বলতে পারি, ওই সমাজটি আমরা চাই। আমরা চাই না যে আপনি আপনার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমি জুতো হাতে যাব কারণ আপনি আমার রাজা। ওই জায়গা থেকে আমরা বের হয়ে আসবার জন্যই তো মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু যারা ক্ষমতায় থাকেন তারা রাজা হয়ে যান এবং প্রজারা তখন জুতা হাতে সামনে দিয়ে হাঁটতে হয়। আওয়ামী লীগ যে লুণ্ঠন করেছে, লুণ্ঠন ধারাবাহিক লুণ্ঠনের একটা পর্যায়ে গিয়ে ওখানে পড়েছে। প্রত্যেকটা ক্ষমতাসীন দল ভুলে যায় আমাদেরকে জবাবদিহি করতে হবে। আপনার মনে আছে 2006 সালে বিএনপি যখন তত্ত্বাবধায়ক রাজি হলো না, কি অবস্থাটা হলো 1/11-এ? কেন? তখন যদি পরপর 5 বছর পর নির্বাচনটি যথাসময়ে হতো, তাহলে কি সমস্যা হতো? আজকে তত্ত্বাবধায়ক সরকারের এত কথাবার্তা হচ্ছে, সংবিধান সংস্করণ নিয়ে কথা হচ্ছে, সংস্কার নিয়ে। সংবিধান সংস্কার করলেই আর স্বৈরাচার আসবে না? স্বৈরাচার তো আপনার মগজে, আপনার মাথায়, আপনার রাজনীতিতে। আমরা কেন প্রশ্ন করছি না রাজনৈতিক দলগুলোকে আপনার ম্যানিফেস্টো কি? আপনি নির্বাচিত হলে কি করবেন? আপনি যে ইসলামিক রাজনীতি করেন, আপনি যে শরিয়া ভিত্তিক আইন চাইলেন সারা জীবন, এখন যদি আপনি নির্বাচিত হন, জামায়াতে ইসলামী এবং 8 দল ইসলামিক দল যদি নির্বাচিত হয়, তাহলে কি দেশের শাসনতন্ত্র ইসলামিক হয়ে যাবে? শরিয়া আইন হয়ে যাবে? মেয়েদেরকে তো 5 ঘন্টা কাজের কথা বলা হচ্ছে, নারীদেরকে বলা হচ্ছে যে নারীরা ঘরেই সুন্দরী, নারীরা ঘরের রানী, তাদেরকে বাড়িতে টাকা পাঠিয়ে দেবেন। জামায়াতের আমির মিস্টার উনি আছেন শফিক সাহেব বলেছেন এই কথা। এই টাকা তিনি কোথায় পাবেন? সৌদি আরব থেকে আনবেন? তার মানে ভারত থেকে আমরা মধ্যপ্রাচ্যের দিকে চোখ ফেরাবো? কাজে এই সমস্ত কথাবার্তা আমাদেরকে শঙ্কাযুক্ত করে। এখন বলা হবে না বিএনপি অনেক জনপ্রিয় দল, পারবে না জামাত। তাহলে মানে কি বিএনপিকে এককভাবে আমরা এত বড় করে তুলছি যে তার সাথে কেউ দাঁড়াতে পারবে না?
সমাজে যদি এরকম ভারসাম্যহীনতা তৈরি হয় তার দায় কিন্তু আসবে এখন যারা আজকে রাজনীতি নিয়ন্ত্রণ করছে তার, অর্থাৎ সরকারের কাছ থেকে আমরা নারী সংস্কারের এই যে কর্মসূচি আমরা পেয়েছিলাম, তার ডক্টর শিরিন হক বলেছেন সরকার এটা নিয়ে কোনো কথাই বলেনি। যিনি সরকার সংস্কার কমিশনের প্রধান ছিলেন, নারী সংস্কারের সাথে তার কথাও বলেনি তারা। এবং যে ভাষায় যে ভঙ্গিমায় নারীদেরকে আক্রমণ করা হয়েছে, 24-এর যে আন্দোলন আপনি দেখুন তাদের নেতৃত্বে কারা ছিল, নারীরা ছিল। এই রোকেয়া হলের ছাত্রীরা ছিল 14 জুলাই। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, ওই দ্বিতীয় দুটো লাইন কিন্তু আমরা আর শুনি না। তুমি কে আমি কে, রাজাকার রাজাকারই শুনি। যে তরুণ প্রজন্ম রাজাকার হয়েছে, কেন রাজাকার হয়েছে? কারণ তার বিরোধিতা করলে শেখ হাসিনা তাকে বিএনপি জামাত বলেছেন। আজকে যখন আপনার বিরোধিতা করা হচ্ছে যারা ক্ষমতাবান তাদের, তখন বলা হচ্ছে আপনি স্বৈরাচারের দোসর, আপনি আওয়ামী দোসর। তার মানে কি? একই তো সেই দৃষ্টিভঙ্গি। অর্থাৎ আপনি কোনো কর্তৃত্ববাদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, কথা বললে আপনি কোনো একটা দোসর হবেন, সেটা এই আমলে ওই আমলেও। কাজে ওই জায়গা থেকে যদি আমরা উঠে না আসতে পারি, আমরা যদি প্রত্যেকের সমমর্যাদা নিশ্চিত করতে না পারি, আপনার 5 ভাই 2 ভাই চুরি করেছে, আপনি কি আপনার পৈতৃক সম্পত্তি থেকে 2 ভাইকে বঞ্চিত করতে পারবেন না। তার জন্য শাস্তির ব্যবস্থা আছে। আওয়ামী লীগের যেই সমস্ত নেতাকর্মীরা পান্ডামির সঙ্গে যুক্ত, খুনের সঙ্গে জড়িত, তাদের আপনি শাস্তির ব্যবস্থা করেন, কিন্তু আপনি নির্বাচনে কেন আওয়ামী লীগকে, কোন যুক্তিতে আপনি নির্বাহী আদেশে আওয়ামী লীগকে বাদ দিচ্ছেন? এটা কি করে হয়? এবং সেইটা নিয়ে কোনো কথাও বলছেন না আপনি সিদ্ধান্তই নিয়ে ফেলছেন। সিদ্ধান্ত নিলেন কারা? 30টি রাজনৈতিক দল। সেই 30টি রাজনৈতিক দলকে বাংলাদেশের 100 ভাগ মানুষ, 92 ভাগ 80 ভাগ, ওখানে 7-8টি দলের বেশি কোনো দলের নামই তো আমরা জানি না, তার দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ের নেতার নামও আমরা জানি না। তারা কি বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করে ফেলবেন? তারা বাংলাদেশের রাষ্ট্রীয় স্তম্ভগুলো বাদ দিয়ে দেবেন? তারা মুক্তিযুদ্ধ থেকে যেই অর্জিত আমাদের চেতনা, যে আমাদের যে দৃষ্টিভঙ্গি, তারা বদলে ফেলবেন এই কয়েকজন মানুষ বসে? 24-এ যে আন্দোলন হয়েছিল, কোনোবার কি একটিবার কোথাও উচ্চারিত হয়েছিল আমরা মুক্তিযুদ্ধের এই সমস্ত আদর্শ বাদ দিয়ে দেব, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলবো, মাজার ভেঙে ফেলবো, এগুলো বলা হয়েছিল? কেন এই সমস্ত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হলো? ধানমন্ডির 32 নম্বর নিয়ে ভাই বললেন যে কেউ কথা বলছে না। কথা বলার রাস্তা কি রেখেছে সরকার? যখন ভাঙচুর হলো, বুলডোজার কি পকেটে করে নিয়ে আসা যায়? আস্ত বুলডোজার এনে 2 দিন ধরে বাড়িটি ভাঙা হলো। এই বাড়িটি কোনো ব্যক্তিগত সম্পত্তি, এটা ইতিহাসের অংশ। একটা দেশের ইতিহাস 2 বছরের হয় না, 5 বছরের হয় না। একটা পরিবারের ইতিহাসই তো হয় 150-200 বছরের, বাপ দাদা পরদাদা। আর একটি দেশের ইতিহাস, এর যে শতাব্দী পরম্পরায় আমাদের যে সংগ্রামের ইতিহাস, মুক্তিযুদ্ধের যে আতুর ঘর, আমাদের যে কৃষ্টি সভ্যতা, সেই সমস্ত কিছু আমাদের ভেঙে ফেলতে হবে। আমাদের এখানে সঙ্গীতের শিক্ষক বাদ দিতে হবে। কেন? আমরা কি উল্টো দিকে হাঁটবো? আমাদের শিশুরা গান গাইবে না? যারা এই সমস্ত নিয়ম কানুন করছে তাদের সন্তানেরা কিন্তু বিদেশে সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে, আমাদের সন্তানরা গান গাইতে পারে। মাহবুব আজিজ অনেকগুলো প্রশ্ন রেখে গেলেন। আবু হেনা রাজ্জাককে আপনার কাছে প্রশ্ন, বাংলাদেশপন্থী যে রাজনীতির কথা মাহবুব আজিজ বলছিলেন, তাতে এই মুহূর্তে যে দলগুলো রয়েছে, ঐক্যমত্য কমিশনে আমরা আলোচনা দেখলাম, সেই আলোচনায় ঐক্যমত্য হলো কিনা সেটাও বলবেন। এবং বিভেদ প্রকট হচ্ছে, এই বিভেদ যদি প্রকট হয় আগামী রাজনীতিতে, অর্থাৎ এই ভোটের রাজনীতিতেও তো প্রভাব পড়বে। আমি তো সেটা আপনাকে বলেই দিয়েছি অলরেডি। ভাই বলছে যে স্বাধীনতার বিপক্ষের শক্তিকে ক্ষমতায় আনবে, বা যে সরকার ক্ষমতায় আছে তারা বোধহয় সেদিকে টানছে, এরকম ভাইয়ের কথার থেকে আসছে। আমি যেহেতু এই স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষের শক্তি যাদেরকে মিন করে তাদের কোনো প্রতিনিধি থাকলে এখানে ভালো হইতো। এ বিষয়ে আমি আগেই অনেক কথা বলেছি যে এই স্বাধীনতার পক্ষ বা বিপক্ষ শক্তি যাদেরকে বলি, এটা বললে কি হবে জানেন, যে আমি ওই ট্যাগ আমাকে লাগিয়ে দেবে। বাট ইনফ্যাক্ট আপনি দেখেন যে এরশাদ বিরোধী আন্দোলন যখন হয়, এরশাদ বিরোধী আন্দোলন যখন হয়েছিল, তখন এরশাদ বিরোধী যে 3টা জোট, 3 দলীয় জোট যারা ছিল, কারা ছিল? 3 দলীয় জোট মানে 3টা দল কারা ছিল? আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত। এরশাদ যে ক্ষমতায় সে কি স্বাধীনতা বিরোধী শক্তি? এই কথা তো আজ পর্যন্ত আসেনি। তাহলে তাকে আপনি উৎখাত করবেন আন্দোলনের, ফাইন, সাথে স্বাধীনতা বিরোধী শক্তি কেন নিছিলেন? সিম্পল কোশ্চেন। তখন কি সে রাজাকার, বা তখন কি তার কাছে স্বাধীনতা বিরোধী গন্ধ আপনি পাননি? আবার এদেরকে নিয়ে কিন্তু
ক্যাবিনেটও গঠন করা হয়েছে, সেখানে তাদেরকে মন্ত্রীও বানানো হয়েছে, তখন কি তার গায়ের থেকে স্বাধীনতা বিরোধী গন্ধ আসেনি? আবার আপনি যদি আসেন, তাদেরকে অকপটে বিচার করছেন কিন্তু এখন আপনি 5 জনের শাস্তি দেন, 10 জনের শাস্তি দেন, আপনি তো ইনকমপ্লিট রাখতে কেউ বলেনি, তখন কেন 5,000 আসামি হলো না? আপনি তো বিচার 3 বার করতে পারবেন না একটা অপরাধের। আপনি তো পূর্ণ বিচার করেছেন, যদি না করে থাকলে তো আপনার বিচারটাই সঠিক হয়নি। ইভেন আমি বঙ্গবন্ধু হত্যার বিচারেও আমার দ্বিমত আছে। সেটা কোনটা? যারা বঙ্গবন্ধুকে কিল করছে তাদের বিচার আপনি করেছেন, তারপরে স্টেটমেন্ট দিয়েছেন তখনকার আইনমন্ত্রী যে ষড়যন্ত্রকারী যারা ছিল তাদের ব্যাপারে কমিশন হচ্ছে। আরে ভাই, কিলার পাওয়া গেলে তো ষড়যন্ত্রকারী পাওয়া যায়। আপনি কিলার পাইলে সে কিলারই তো বলবে যে আমাকে কে পাঠাইছিল, হত্যা করার জন্য কে পাঠাইছিল, XYZ এর নাম তো আসবে, তারা জীবিত থাকুক কিংবা দেশের বাইরে থাকুক, নামগুলো তো আসবে। তো তাহলে আপনি ওই বিচারটা তো কমপ্লিট করতে পারেননি। কিলার তো অনেক সময় অপরাধী থাকে না, কিলার কিল করছে, কিন্তু ষড়যন্ত্রকারী কনস্পিরেটর। আজকে যেমন এই যে বিচারটা হইলো 2024-এর গণহত্যার যে বিচারটা হইলো, সেই বিচারটায় কি হয়েছে? হুকুমদাতার বিচার হয়েছে। তার মানে হুকুমদাতা একটা ফ্যাক্টর। হুকুমদাতারকে যদি আপনি ধরতে না পারেন, তাহলে তো আবার হুকুম আসতে পারে, ইউ গো অ্যান্ড কিল। ওই কিলার মরে গেছে, কিলার বানাইতে কতক্ষণ লাগে? সুতরাং আমরা যে বলছি স্বাধীনতা বিরোধী শক্তি, আমি তো দ্বিমত করছি না, কিন্তু তাদের বিচারও করলেন, তাদের কিন্তু আন্দোলন করলেন, আবার তাদেরকে মন্ত্রীও বানাইলেন, আবার যারে নামাইছেন 3 দল জোট হইয়া এরশাদের জাতীয় পার্টি, এই পতিত সরকার আবার বিরোধী দল তাদেরকে দিয়ে বানাইছিল, বিরোধী দল থেকে মন্ত্রী বানাইছিল। আমি সভ্য জগতে কোথাও শুনি নাই যে বিরোধী দল থেকে মন্ত্রী থাকে। আবার সেই দলের প্রধান এরশাদ সাহেব ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত। তো এই রাজনীতি যখন বাংলাদেশে চলমান, সুতরাং এটাকে আমি স্বচ্ছ রাজনীতির কোনো সুযোগ আমি দেখছি না। এবং এই যে টাইম টু টাইম অপস্করণ, এই জন্য মানুষের কাছে আস্থা, বিশ্বাসযোগ্যতা নাই রাজনীতিবিদদের, এটা হলে আমার কাছে মনে হয়। যেমন আজকে স্বাধীনতার পক্ষের ভাই বলল বিপক্ষের শক্তি, পক্ষের শক্তি, এখনও আমরা এটা টানতেছি। যদি আপনি তাই টানেন, তাহলে আপনি আমাকে বলেন এই মুহূর্তে স্বাধীনতা যারা এখন নির্বাচন করবে তার ভিতরে স্বাধীনতার পক্ষের শক্তিকে আর বিপক্ষের শক্তিকে, নাম্বার 1। নাম্বার 2, যদি স্বাধীনতার বিপক্ষের শক্তির পক্ষে এই সরকার থেকে থাকে, তাহলে আমার তো মনে হয় সবার দলমত নির্বিশেষে একটা দাবি তোলা দরকার। সেটা কি? যে এ সরকারের অধীনে নির্বাচন নয়। আপনি জেনে শুনে আমরা এ সরকারের অধীনে নির্বাচনে যাব কেন? ইনি যদি স্বাধীনতার বিপক্ষের শক্তির দিকে থাকেন, প্লাস ইনার যদি নিরপেক্ষতা না থাকে, এবং যদি প্রশাসন সেরকম না দেখি, নির্বাচন করার মতো পরিবেশ না দেখি, আমরা কেন? আমাদের তো তাহলে সবার ঐক্যমত্য হয়ে বলা উচিত যে কি এই সরকারের অধীনে নির্বাচন নয়, কিন্তু আমরা তো সেই নির্বাচনের দিকে যাচ্ছি। এর মানে এই না যে আমি নির্বাচন বিরোধী, আমি বলছি কথার আলোকে। আপনি যদি নিশ্চিত থাকেন যে সুন্দর নির্বাচন হবে না এবং স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষে এই সরকার কাজ করতেছে, এটা থাকে বলতে দিয়েন, তাহলে তো এই সরকারের অধীনে নির্বাচনটাই আমাদের করা উচিত না, আমি মনে করি। নিশ্চয়ই আপনি যোগ করবেন। জি, আমি বলতে চাচ্ছি যে আসলে এখানে তো আমরা কোনো সিদ্ধান্ত দিচ্ছি না, করতে পারবো না করব না তা না। আমরা কিছু প্রবণতার ব্যাখ্যা করতে পারি, বিশ্লেষণ করতে পারি যে কে কি করতে চাচ্ছে বা কি করার তার শরীরী ভঙ্গিমায় কি বোঝা যাচ্ছে। যে এই যে সরকারকে তো আমি স্বাধীনতা বিরোধী বলিনি, আমি বলছি এরকম পরিবেশ তৈরি করা হচ্ছে যেখানে ৭১-এর যে মুক্তিযুদ্ধের যে আমাদের চেতনাগুলো যেগুলো পাওয়া বাংলাদেশের, সেগুলোর চাইতে বড় হয়ে উঠছে সাম্প্রদায়িক শক্তির উল্লম্ফন। সেইটা তো স্পষ্ট। তাহলে মুক্তিযুদ্ধের ভাস্কর্য যখন ভাঙা হলো, সরকারের কি উদ্যোগ? ৩২ নম্বর ভাঙা হলো, সরকারের কি উদ্যোগ? কোথাও কোনো জায়গায় কোনো উদ্যোগ আমরা দেখিনি। আমরা পাকিস্তানের যে শিল্পীদেরকে এখানে আধিক্য দেখছি, কি কারণে দেখছি? হঠাৎ করে পাকিস্তানের সাথে এত মিটিং আমরা কেন দেখছি? এগুলো কি আমরা বলতে পারবো না? এগুলো বলা মানে কি সরকারকে বলা যে তুমি স্বাধীনতা বিরোধী সরকার? তা তো নয়। কেন? তার মানে কি এটা কি সরকার এমনভাবে চেষ্টা করছে এক ধরনের ব্যালেন্স, এখানে আওয়ামী লীগ ভারত প্রীতি বেশি দেখে এখন পাকিস্তান প্রীতি করতে হবে? অথবা জামাতকে নিয়ে আমরা প্রশ্ন করতে পারবো না? জামাতকে যে নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করেছে কিংবা বিএনপি সরকার গঠন করেছে, এর দায় আমরা নেব কেন? আমরা বলবো হ্যাঁ করেছে, কারণ সবাই আদর্শহীন রাজনীতি করেছে। এই প্রস্তুত আমরা করছি যে কারো কোনো আদর্শ স্পষ্ট নেই, কেউ কোনো দলীয় ম্যানিফেস্টোই প্রকাশ করছে না। জামাতের তো জানানো উচিত যে আমরা জিতলে কি ইসলামিক শরিয়া আইন করবো কিনা, সেটাও তো তারা বলছে না।
এবং তাদের তো পরিষ্কার করতে হবে, তাহলে তো কারো হাতেই থাকবে না এই দেশে শরিয়া আইন থাকার পরে, যে এই হারে চুরি বেড়েছে। তো সেই জিনিসগুলো তো পরিষ্কার করতে হবে জামাতকে। এবং সেক্ষেত্রে আপনার বিএনপি তাদের যে দফা, যে বিভিন্ন দফার কথা আমরা শুনেছি, তারা জিতলে কি পরিস্থিতিতে যাবে সেই বিষয়গুলো তো পরিষ্কার হওয়া উচিত। নানান সময় আমরা নানান কথা বলি, এনসিপি একটি দল, এত কম সময়ের একটি দল, সরকার তাকে যেভাবে উৎসাহিত করে বিএনপি এবং জামাতের পাশাপাশি বসিয়ে দিল। আচ্ছা, দেশে কি বাম রাজনীতি নাই? ভাই যে 80 দশকের কথা বললেন, তখন বিএনপি আর আওয়ামী লীগ আর জামাত শুধু রাজনীতি করেনি, একটা অন্যতম প্রধান দল ছিল বামপন্থী জোট। এবং এই সারা বাংলাদেশের আজকে মুক্তিযুদ্ধের যে 60 দশকের বিকাশ, তার প্রধান চালিকা শক্তি তো বাম রাজনীতি। সেইখান থেকেই তো বাঙালি সংস্কৃতির জাগরণ ঘটেছে 61 থেকে 69-এর গণঅভ্যুত্থান পর্যন্ত। সেগুলো কোথায়? কেন তাদের সাথে কখনোই সরকারকে আমরা আলাপ করতে শুনি না? এই প্রশ্নগুলো করা মানে কিন্তু সরকারকে পাকিস্তানের সরকার বলো না, মুক্তিযুদ্ধের বিরোধিতা বলো না। আমরা বলতে চাচ্ছি এই যে প্রবণতাগুলো, এই প্রবণতাগুলো কি ইঙ্গিত দেয়, কি বার্তা দেয়? বার্তা দেয় যে একটা বিভাজিত সমাজের দিকে সরকার এগোচ্ছে কিনা। অর্থাৎ সরকারের কি মনে আছে তা তো আমরা জানি না। এরকম কি কারো মনের মধ্যে আছে যে আওয়ামী লীগ না থাকলে আমাদের কারো কারোর জন্য খুব ভালো হয়? কারণ আওয়ামী লীগের 40% ভোট আপনি 2009, 2001, 96 এবং 91 চারটি যে গ্রাহ্য নির্বাচন, কমপক্ষে 40-40 দুইটি বড় দলের ভোট। এই 40টি না হলে এটা নিয়েই কিন্তু ভাগবন্টন হচ্ছে আসলে। আপনি শেষ পর্যন্ত আপনি বলতে পারেন যে আওয়ামী লীগের এত ভোট থাকলে তারা নির্বাচন করতে ভয় পেয়েছে কেন? ভয় পেয়েছে কারণ তারা ওই ভোটের পরেও তারা মনে করেছে যাবো কেন, যদি কিছু কম পড়ে যায়, বিএনপি যদি এগিয়ে থাকে, আমার দরকারটাকে আমি জোর করে নেই। এটাই তো অগণতান্ত্রিক মানসিকতা। আপনি যদি নিশ্চিত থাকেন যে আওয়ামী লীগের ভোট নাই, আপনি আওয়ামী লীগের নির্বাচনে দাঁড়া করিয়ে দেন, তারা পারলে দাঁড়াক, আপনি লাল কার্ড দেখিয়ে দেন জনগণকে, দিয়ে দেখেন 5% ভোট পেয়েছে আওয়ামী লীগ। কেন এত ভয়? আওয়ামী লীগকে আপনারা তো ভয় পান কেন? তার তো নেতাকেই ফাঁসি দিয়ে রায় হয়ে গেছে। তারপরেও কেন আপনারা এক টেবিলে বসে কথা বলতে পারেন না? কারণ হচ্ছে যে এই যে মানুষগুলো প্রজন্ম পরম্পরায় যে রাজনীতির সঙ্গে জড়িত, তারা কিন্তু অনেক সময় নেতাকে, সেটা চেয়ে তো বড় কথা আমি কোন ঘরানার, আমার পেছনে কোন রাজনীতির আদর্শটি আছে, সেরকম কিছু মানুষ কিন্তু সমাজে এখনো আছে। সেটা বাম রাজনীতিতে আছে, সেটা বিএনপিতেও আছে, জামাতেও আছে, আওয়ামী লীগেও আছে। অসংখ্য ধন্যবাদ। সময় একদমই শেষ। 2 মিনিট 2 থেকে 3 মিনিট আপনাকে সময় দিচ্ছি। আমি এই সংকটের উত্তরণ তো এখন পর্যন্ত কোনো রাস্তা পেলাম না। আচ্ছা, সংকট উত্তরণের রাস্তা তো কঠিন। ওনার সাথে আমি একটা জিনিস একমত করি, জামাত ইসলামের রাজনীতি সিম্পল একটা জিনিস, যদি বুকে সাহস থাকে বাংলাদেশকে বলুক, যদি বুকে সাহস থাকে, ওনার শরিয়া আইন টেনের ধারধারি না আমরা। বিকজ 90-92% মুসলমানের দেশে আপনি ধর্মীয় কি শিক্ষা দিবেন? বাড়তি দেওয়ার কিছু নাই। কিন্তু শুধু আপনারা বলেন একবার যে আমরা এই দেশে ইসলামী আইন কায়েম করতে চাই, মুসলিম রাষ্ট্র বানাইতে চাই, কেমন? ইরান বা আফগানিস্তান মডেল নয়। আপনারা শুধু বলেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তার্কি মডেল নেন, আমার আপত্তি নাই। কিন্তু আপনি যদি আফগানিস্তান কিংবা ইরানের চিন্তা করেন, এটা এই দেশের লোক খাবে না। এবং আমি সেজন্য বলবো, এই 90-92% মুসলমানের দেশে আপনার আলাদা, এখন সবাই নামাজ পড়ে, ইনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন, রোজা, নামাজ, হজ, জাকাত করি, আপনি বাড়তি শিক্ষার কি দিবেন? আর যেটা বলছেন উত্তরণের যেটা উপায়, এই যে এই সংকট থেকে, আপনি যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করেন, আমরা এখন পর্যন্ত সংকট থেকে উত্তরণের মতো একদম মসৃণ কোনো পথ আমরা দেখি না। কেন দেখি না? আপনি দেখেন, আপনি এখন পর্যন্ত নির্বাচনের গন্ধ আমরা পাচ্ছি না। এখনও কেউ বলছে লটারির মাধ্যমে আমলাদেরকে ইয়ে করবে। এটা কি অ্যাপার্টমেন্টের পার্কিং, যে লটারিতে আমি পার্কিং নিব? এটা একটা রাষ্ট্র। 2 নম্বর হচ্ছে, আমরা সংবিধান 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 করে চিৎকার করতে করতে যে ওই সংবিধানে নির্বাচন হচ্ছে, জাস্ট সংবিধান থেকে আউট। কেন বলছি? সংবিধানে গণভোট নাই, গণভোট হবে। সংবিধানে 26 ফেব্রুয়ারিতে কোনোভাবে নির্বাচন যেতে পারে না ওই সংবিধান মোতাবেক, কিন্তু সেটাও হচ্ছে। তার মানে পুরা সংবিধানের বাইরে থেকে ইউনূস সাহেবের এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক নির্বাচন হতে যাচ্ছে। সব কিছুর একটা অনিশ্চয়তা। এবং আমি জানি না
নির্বাচন হলে যেই কথার ইউনূস সাহেব বলেন অনেক সুন্দর পৃথিবী চেয়ে চেয়ে দেখবে, আমি তার কোনো নিশ্চয়তা আজকে এই মুহূর্ত পর্যন্ত দেখছি না। নির্বাচন করতে পারেন, নির্বাচন হবে, সবই ঠিক আছে, বাট সেটার ইম্প্যাক্ট কী হবে? এবং আমার কাছে মনে হয় না, যদি খারাপ দিয়ে আপনি নিদর্শন তৈরি করতে চান তাহলে সেই নিদর্শনটা হতে পারে। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাককে অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন। মাহবুব আজিজ, অসংখ্য ধন্যবাদ। আরেকদিন আপনার বিশ্লেষণ আরও শুনবার প্রয়াস রয়েছে। অনিশ্চিত বাংলাদেশের ভবিষ্যৎ, এমন সংকট বা এই প্রশ্নের উত্তরগুলো থেকে উত্তরণ আগামী দিনে পাওয়ার চেষ্টা করব এই মুহূর্তের বাংলাদেশ দেশভাবনা থেকে। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। শুভরাত্রি।